বন্ধুরা, ভারতের রাজনীতিতে কি নীরবে তৈরি হচ্ছে এক নতুন শক্তি কেন্দ্র? দিল্লির ক্ষমতার করিডোরে কি সত্যিই বাড়ছে অস্বস্তি? কারণ যে সমীকরণ এতদিন উত্তর ভারতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই সমীকরণের ঠিক বিপরীতে এখন দক্ষিণ ভারত থেকে উঠে আসছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। আর সেই বাস্তবতার কেন্দ্রে রয়েছেন এমন একজন নেতা যাকে মাত্র কয়েক বছর আগে অনেকে শুধু একজন সিনেমার সুপারস্টার হিসেবে দেখতেন, কিন্তু আজ তিনি মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায়, আর তার প্রতিটি পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় রাজনীতির অন্তর্মহলে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর যোগাযোগ, রাহুল গান্ধীর সক্রিয়তা এবং স্থলপতি বিজয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব, এই সবকিছুই কি কাকতালীয়, নাকি এর পিছনে তৈরি হচ্ছে এমন একটি বৃহত্তর রাজনৈতিক অঙ্ক যা আগামী কয়েক বছরে দিল্লির ক্ষমতার অঙ্ককেই বদলে দিতে পারে? আরও বড় প্রশ্ন, ডিলিমিটেশন থেকে শুরু করে কেন্দ্র রাজ্য সম্পর্কের মতো ইস্যুতে দক্ষিণ ভারতের রাজ্যগুলি কি এবার একসঙ্গে কণ্ঠস্বর তুলতে চলেছে? আর যদি সত্যিই তা হয়, তাহলে এটা শুধু তামিলনাড়ুর রাজনীতি নয়, এটা হতে পারে 2029 সালের জাতীয় রাজনীতির প্রথম বড় সংকেত। কারণ ইতিহাস বলছে দিল্লির ক্ষমতা অনেকবার উত্তর ভারত থেকে নির্ধারিত হয়েছে, কিন্তু যখনই দক্ষিণ ভারত একসঙ্গে কোনো বার্তা দিয়েছে, তখনই দেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। আজকে বিশ্লেষণে আমরা খুঁজে দেখব স্থলপতি বিজয়ে সে কোন রাজনৈতিক চাল নিয়ে এত আলোচনা, কেন তার সম্ভাব্য এক বৈঠককে ঘিরে বাড়ছে জল্পনা, আর কেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দক্ষিণ ভারতের নতুন সমীকরণ দিল্লির বহু পরিকল্পনাকেই কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুতে সরকার গঠনের পর মন্ত্রিসভার শপথ গ্রহণের মাত্র একদিনের মধ্যেই স্থলপতি বিজয় মন্ত্রিসভার সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করে দেন। অনেকে অবাক হয়ে যান, শপথের একদিনের মধ্যেই তিনি আরও 2 বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন এবং রাজ্যপালও সেই সুপারিশে অনুমোদন দেন। তামিলনাড়ুর রাজভবন থেকে জারি হওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মুখ্যমন্ত্রী পাপনাসাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এম শাহজাহান এবং তিন্ডিভানাম কেন্দ্রের বিধায়ক ভান্নি আরাসুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন। রাজ্যপাল তা মঞ্জুর করেছেন। এই সিদ্ধান্তকে অনেকে একটি সাধারণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মধ্যে লুকিয়ে ছিল আরও গভীর বার্তা। কারণ ক্ষমতায় আসার পর প্রথম কয়েকটি পদক্ষেপই কোনো নেতার রাজনৈতিক দর্শনকে প্রকাশ করে, আর বিজয় সেই প্রথম দিন থেকেই বোঝাতে চেয়েছেন তার সরকার শুধুমাত্র একটি দলের সরকার নয়, বরং সমগ্র তামিলনাড়ুর আঞ্চলিক প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া একটি সরকার। এম শাহজাহান দক্ষিণ তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ অঞ্চল পাপনাসামের প্রতিনিধি, অন্যদিকে ভান্নি আরাসো উত্তর পূর্ব তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ অঞ্চল টিন্ডিভামে প্রতিনিধিত্ব করেন। ফলে তাদের অন্তর্ভুক্তি মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য আরও শক্তিশালী হয়েছে। একজন পরিণত রাজনীতিক হিসেবে বিজয় এই পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আসল রাজনৈতিক গল্প শুরু হচ্ছে এখানেই। কারণ এই মুহূর্তে তামিলনাড়ুর রাজনীতিকে শুধুমাত্র তামিলনাড়ুর ভিতরে সীমাবদ্ধ রেখে দেখলে ভুল হবে। রাজ্যের সীমানা পেরিয়ে এখন জাতীয় রাজনীতির অঙ্কেও জায়গা করে নিচ্ছে স্থলপতি বিজয়ের নাম। আর সেই কারণেই সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্ভাব্য সমন্বয়ের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুধুমাত্র রাজ্যভিত্তিক লড়াই দিয়ে জাতীয় স্তরে বিজেপির মোকাবেলা করা খুবই কঠিন। তাই বিরোধী রাজনীতিকে নতুন ভিত্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। আর সেই প্রয়োজন থেকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার যোগাযোগকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। তবে আরও বেশি আলোচনা শুরু হয়েছে একটি সম্ভাব্য বৈঠককে ঘিরে, চন্দ্রবাবু নাইডু এবং স্থলপতি বিজয়ের সম্ভাব্য সাক্ষাৎ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও কিছু মৌলিক প্রশ্নে তাদের অবস্থান প্রায় এক। সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস। দক্ষিণ ভারতে বহু রাজনৈতিক দলের আশঙ্কা, ভবিষ্যতের ডিলিমিটেশন প্রক্রিয়ায় জনসংখ্যার ভিত্তিতে আসন বর্তন হলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সংসদীয় প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কমে যেতে পারে। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তুলনামূলকভাবে সফল হয়েছে। এই আশঙ্কায় এখন একটি নতুন রাজনৈতিক অভিন্নতা তৈরি করেছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক বিভিন্ন রাজ্যের নেতৃত্ব এখন এই বিষয়ে কম বেশি উদ্বিগ্ন, আর এই উদ্বিগ্ন এখন রাজনৈতিক সমন্বয়ের ভিত্তি হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই। এখানেই স্থলপতি বিজয়ের রাজনৈতিক গুরুত্ব বাড়ছে, কারণ তিনি এমন এক সময় ক্ষমতায় এসেছেন যখন তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিনের ডিএমকে বা এআইএডিএমকে দৌড় থেকে বেরিয়ে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মাত্র 1.5 বছরের রাজনৈতিক জীবনে বিজয় এমন একটি রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছেন যা অনেক পুরনো দলকে অস্বস্তিতে ফেলেছে। তার প্রতিটি পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তিনি শুধুমাত্র জনপ্রিয়তার উপর নির্ভর করছেন না, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামো তৈরি করার চেষ্টাও করছেন।
অনেক পর্যবেক্ষকের মতে ডিএমকে এবং এআইএডিএমকে দীর্ঘদিনের ভোট ভিত্তির একটি অংশ এখন টিভিকে দিকে সরে এসেছে, আর সেই কারণে দুই প্রধান আঞ্চলিক দলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে বিজয়ের সামনে চ্যালেঞ্জও কম নয়। 2026 ডিসেম্বরে হতে চলা স্থানীয় সংস্থা নির্বাচন তার জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হতে চলেছে, কারণ বিধানসভা নির্বাচনের সাফল্য ধরে রাখা এবং সংগঠনকে নিচু তলা পর্যন্ত শক্তিশালী করা, এই দুই কাজই তাকে একসঙ্গে করতে হবে। এর পাশাপাশি প্রশাসনিক দক্ষতাও প্রমাণ করতে হবে। প্রথম বাজেট, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ, সব মিলিয়ে আগামী 100 দিন তার সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এই সমস্ত প্রশাসনিক চ্যালেঞ্জের বাইরেও জাতীয় রাজনীতির একটি বড় প্রশ্ন এখন সামনে এসেছে। সেটি হলো, থালাপতি বিজয় কি শুধুমাত্র তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন, নাকি আগামী দিনে তিনি বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠবেন? এই প্রশ্নের উত্তর এখনও সময়ের হাতে, কিন্তু এটুকু স্পষ্ট যে তার রাজনৈতিক উত্থানকে আর উপেক্ষা করা যাচ্ছে না। কারণ দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলে তার প্রভাব সরাসরি জাতীয় রাজনীতিতেও পড়বে। একসময় যেমন অটল বিহারী বাজপেয়ী বহু দলকে একসঙ্গে নিয়ে জোট রাজনীতির নতুন অধ্যায় লিখেছিলেন, তেমনই এখন বিজয়ের সামনে রয়েছে ভিন্ন মতাদর্শের দলগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করার চ্যালেঞ্জ। অনেকেই মনে করেন তার রাজনৈতিক স্বভাব অনেকটা পিভি নরসিম্হা রাওয়ের মতো, পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে ধীরে ধীরে চাল দেওয়ার প্রবণতা রয়েছে তার মধ্যে। তবে সময়ের প্রয়োজনে তিনি আরও আক্রমণাত্মক রাজনৈতিক ভূমিকাও নিতে পারে। এই কারণে আজকের রাজনৈতিক আলোচনায় থালাপতি বিজয় শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী নন, তিনি একটি সম্ভাবনা, তিনি একটি নতুন রাজনৈতিক পরীক্ষার নাম। আর সেই পরীক্ষার ফলাফল শুধুমাত্র তামিলনাড়ু নয়, আগামী কয়েক বছরে জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। এখন দেখার দক্ষিণ ভারতে এই সম্ভাব্য সমীকরণ কতদূর এগোয়, সম্ভাব্য বৈঠকগুলি আদৌ বাস্তবে রূপ পায় কিনা, আর থালাপতি বিজয় তার জনপ্রিয়তাকে কতটা সফলভাবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারেন। কারণ রাজনীতিতে সম্ভাবনা অনেকেই তৈরি করেন, কিন্তু ইতিহাস লেখেন কেবল তারাই যারা সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেন। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।